কয়েক মাস আগে ফাল্গুনীর সাথে শঙ্করের বিয়ে হয়। শঙ্করের পরিবারে তার বাবা মা এবং এক বোন থাকে। ফাল্গুনী সেই পরিবারের সবার মনে জায়গা করে নিতে পারলেও শাশুড়ি মায়ের সঙ্গে সে কখনোই মন খুলে কথা বলতে পারে না, কারণ তার শাশুড়ি মা কেমন যেন সবসময় রেগে থাকে আর সর্বদাই ফাল্গুনীর উপর বাধা নিষেধ আরোপ করে। তাই শাশুড়ি মাকে দেখলেই ফাল্গুনীর কেমন যেন ভয় করে। একদিন সবার খাওয়া দাওয়া হয়ে গেলে ফাল্গুনী রান্নাঘরে গিয়ে বাসনপত্র ধুতে শুরু করে, কিন্তু হঠাৎই তার হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে গিয়ে ভেঙে যায়। গ্লাস ভেঙে যাওয়ার শব্দ পেয়ে তখনই রেণুদেবী রান্নাঘরে ছুটে এসে বলে, আরে আরে কি ভেঙে ফেললে তুমি? কোনো কাজই কি তুমি ঠিক করে করতে পারো না? এই কয়েকটা বাসন মাজতে গিয়ে তুমি এর মধ্যে আবার গ্লাসও ভেঙে ফেললে। তাড়াতাড়ি আগে রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করো, তারপর আবার বাসন মাজবে। আসলে কিভাবে যে হাত ফসকে গ্লাসটা পড়ে গেল আমি বুঝতে পারিনি। আমার বাসন মাজা হয়ে যাক, তারপর আমি রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করে দিচ্ছি। আগে যেটা করতে বললাম সেটা করো, আমার মুখের উপর কথা বলবে না। এখন যদি রান্নাঘরের মেঝের উপর দিয়ে হাঁটতে গিয়ে কারোর পায়ে কাঁচ ফুটে যায় তখন কি হবে? চুপচাপ আগে তাড়াতাড়ি কাচের গুঁড়োগুলো পরিষ্কার করো। এই শুনে ফাল্গুনী আর কোনো কথা না বলেই রান্নাঘরের মেঝে পরিষ্কার করতে শুরু করে। দেখতে দেখতে বিকাল হয়ে আসে। বিকালবেলা ঘরে বসে ফাল্গুনী একা একা খুবই বিরক্ত হয় বলে সে ছাদে চলে যায়। ছাদে গিয়ে ফাল্গুনী তাদের প্রতিবেশী বাড়ির বউ গুনগুনকে দেখতে পায়। গুনগুন ছিল মালতী দেবীর একমাত্র বৌমা। গুনগুন বিকালে জামা কাপড় তুলতে ছাদে ওঠে, কিন্তু জামা কাপড় তুলতে গিয়ে হঠাৎই ছাদের পাঁচিলে রাখা একটা ফুলের টব পড়ে ভেঙে যায়, যা দেখে গুনগুন খুবই ভয় পেয়ে যায়। তখনই গুনগুনের শাশুড়ি মা আওয়াজ পেয়ে ছাদে উঠে আসে। কি হলো বৌমা? কি হলো? কি হলো? কি হলো? কি হলো বৌমা? কিসের আওয়াজ হলো বলো তো? কিছু পড়ে গেল নাকি? এ বাবা, ফুলের টবটা পড়ে ভেঙে গেল? আচ্ছা ঠিক আছে, তোমার লাগেনি তো? তুমি ঠিক আছো কিনা আগে বলো। তোমার পায়ের উপর টবটা পড়েনি তো? না, আমি ঠিক আছি। আমার পায়ের উপর পড়েনি, পাশে পড়েছে। আপনি দাঁড়ান, আমি এখনই ছাদ পরিষ্কার করে দিচ্ছি। পুরো ছাদটাই তো নোংরা হয়ে গেল। আপনি তো আবার ধুলো ময়লা পছন্দ করেন না। আরে আমি পরিষ্কার করে দিচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না। ওই তো ছাদে একটা ঝাঁটা রাখা আছে, দাঁড়াও আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমি থাকতে আমার বৌমা কষ্ট করবে কেন? এই বলে মালতী দেবী নিজেই সুন্দর করে ছাদ পরিষ্কার করে নিচে নেমে যায়। এরকম দৃশ্য দেখে ফাল্গুনী খুবই অবাক হয়ে বলে, বলছি দিদি, তোমার শাশুড়ি মা কত ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার তো খুবই কেয়ার করে। অন্য কোনো শাশুড়ি মা থাকলে ফুলের টব ভেঙে দেওয়ার জন্য আগে বকাবকি করতো, তারপর অন্য কথা। না না, আমার শাশুড়ি মা ওরকম নয়। আমার শাশুড়ি মা আমাকে খুবই ভালোবাসে, উনি খুব ভালো মানুষ। সমস্ত ছোট ছোট বিষয়ের দিকে উনি খুব নজর রাখেন। তোমার তো অনেকদিন আগে বিয়ে হয়েছে, কিন্তু আজকে প্রথমবার তোমার সাথে কথা হচ্ছে। তুমি কি বাইরে বেরো না, নাকি তোমার শাশুড়ি মা বাইরে বেরোতে দেয় না? আসলে আমি আমার শাশুড়ি মাকে খুব ভয় পাই, তাই ওনাকে কখনো বাইরে যাওয়ার জন্য জিজ্ঞাসা করার সাহস পাই না। তাছাড়া আমি তো এখানে কাউকেই চিনি না, আমি বাইরে বেরিয়েই বা কি করব? আরে শাশুড়ি মাকে আবার কেউ ভয় পায় নাকি? আমার শাশুড়ি মা তো একেবারে আমার বন্ধুর মতো। আর কাউকে চেনো না তাতে কি হয়েছে? আস্তে আস্তে তুমি সবাইকে চিনে যাবে। আচ্ছা, কালকে কিন্তু আমাদের একটা কিট্টি পার্টি আছে। আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে কিট্টি পার্টিতে যাব, তুমিও আমার সাথে চলো। তোমার শাশুড়ি মাকেও সাথে করে নিয়ে চলো। তুমি সত্যি বলছো? তোমার শাশুড়ি মায়ের সাথে তুমি কিট্টি পার্টি করতে যাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার শাশুড়ি মা তো তাহলে খুবই ভালো, তোমাকে খুব সাপোর্ট করে। ঠিক আছে, আমিও তাহলে আমার শাশুড়ি মাকে বলবো, উনি যদি আমাকে কিট্টি পার্টিতে যেতে দেয় তাহলে আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে, তুমি কিন্তু লাল রঙের শাড়ি কিংবা অন্য কোনো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারো। ভ্যালেন্টাইন উইক চলছে তো, তাই জন্য আমরা সবাই লাল রঙের থিম রেখেছি। আমরা সবাই লাল রঙেরই ড্রেস পরবো। এ কথা শুনে ফাল্গুনী খুবই খুশি হয়। সন্ধ্যাবেলা ফাল্গুনী তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, বলছি মা, আপনি কি আমার সঙ্গে একবার মার্কেটে যাবেন? আসলে আমার একটা লাল রঙের শাড়ি দরকার। আমি তো আগে কখনো একা একা মার্কেটে যাইনি, আপনি সাথে করে গেলে খুব ভালো হয়। তোমার যখন মার্কেটে যাওয়ার দরকার ছিল তাহলে তুমি আমাকে আগে বলনি কেন? এখন তো রাত 8টা বেজে গেছে, এত রাতে বাড়ির বউ বাজারে যাবে শপিং করতে?
তোমার কোনো কিছু দরকার পড়লে তুমি আমাকে বলবে, আমি তোমাকে কিনে নিয়ে এসে দেব। বাড়ির বউ এরকম হঠাৎ হঠাৎ বাজারে যাবে এটা দেখতে ভালো লাগে না। তাছাড়া হঠাৎ করে তোমার লাল শাড়ির দরকার পড়লো কেন? লাল শাড়ি পরে কোথায় যাবে তুমি? ওই যে আমাদের পাশের বাড়ির গুনগুন বলছিল কালকে ওর শাশুড়ি মায়ের সঙ্গে কিট্টি পার্টিতে যাবে। আমাদের পাড়ার ওই বৈশাখী কাকিমা বলে একজন আছে না, ওনার বাড়িতেই কিট্টি পার্টি রাখা হয়েছে। কালকে আপনিও আমার সঙ্গে যাবেন, তাহলে খুব মজা হবে। তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে কিট্টি পার্টিতে যাওয়ার কথা বলছো? তুমি এখন তাহলে পাড়ার মহিলাদের সঙ্গেও মিশতে শুরু করেছো? আমার বাড়িতে এসব চলবে না। আমি আজ পর্যন্ত কখনো কোনো পার্টিতে যাইনি, আর তোমাকেও যেতে দেব না। আর নাইবা আমি আমার পাড়ার কুচুটে মহিলাদের সঙ্গে তোমাকে মিশতে দেব। আজকের পর থেকে আমি যেন পাড়ার কারোর সঙ্গে তোমাকে কথা বলতে না দেখি। আর আমাকে না বলে তুমি যদি বাড়ির বাইরে বেরিয়েছো, তাহলে কিন্তু আমি তোমার পা কেটে রেখে দেব। শাশুড়ি মায়ের কথা শুনে ফাল্গুনীর খুবই মন খারাপ করে, তাই সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। সে ঘরে জানালায় মন খারাপ করে বসে পড়ে। এমন সময় ফাল্গুনী গুনগুন এবং তার শাশুড়ি মাকে বাড়ির বাইরে বেরোতে দেখে। বৌমা, আমরা তো সবসময় শাড়ি পরে কিট্টি পার্টিতে যাই। কালকে আমরা দুজনে ওয়েস্টার্ন গাউন পরবো। একই রকম দেখতে লাল রঙের দামি গাউন কিনে নেব, তাহলে সবাই আমাদের দেখে একেবারে চমকে যাবে। সবাই বলবে আমরা বউ শাশুড়ি একেবারে সেরা জুটি। এভাবে গল্প করতে করতে গুনগুন তার শাশুড়ি মায়ের সঙ্গে শপিং করতে চলে যায়, কিন্তু যা দেখে ফাল্গুনীর আরো বেশি মন খারাপ করে। আমার শাশুড়ি মা খুব খারাপ। গুনগুনের শাশুড়ি মা যদি আমার শাশুড়ি মা হতো তাহলে কত ভালো হতো। আমিও গুনগুনের মতো আকাশে উড়ে বেড়াতে পারতাম। পরের দিন কিট্টি পার্টিতে যাওয়ার সময় গুনগুন এবং তার শাশুড়ি মা ফাল্গুনীকে ডাকতে আসে। কি হলো ফাল্গুনী, তুমি এখনো তৈরি হলে না কেন? দেখো আমি আর আমার শাশুড়ি মা একদম রেডি। না আসলে আমি না যেতে পারবো না, তোমরা যাও। আমার শাশুড়ি মা তোমার শাশুড়ি মায়ের মতো অত ভালো মানুষ নয়। উনি নিজে কখনো কিট্টি পার্টিতে যাবে না, আর আমাকেও যেতে দেবে না বলে জানিয়ে দিয়েছে। উনি তো আমাকে বাড়ির বাইরেও পা রাখতে বারণ করেছেন। সত্যি আমার ভাগ্য খুব খারাপ। তুমি খুব লাকি যে মালতী কাকিমার মতো ভালো একজন শাশুড়ি মা পেয়েছো। এরকম করে বলো না বৌমা, আমিও তো তোমার শাশুড়ি মায়ের মতো। তুমি যদি কিট্টি পার্টিতে যেতে চাও, আমি তোমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে পারি। আর শোনো, তুমি কিন্তু শাশুড়ির সব কথা শুনবে না, না হলে কিন্তু এই রেনু তোমার জীবনটা একেবারে ছড়খড় করে দেবে। ওর সাথে আমাদের পাড়ার কারোর কোনো মিল নেই। ও কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না। তুমি নিজের মতো চলতে থাকো, তা না হলে কিন্তু তুমি জীবনে হ্যাপি হতে পারবে না। এভাবেই মালতী দেবী ফাল্গুনীকে তার শাশুড়ি মায়ের নামে খারাপ খারাপ কথা বলে সেখান থেকে চলে যায়। তার কথা শুনে ফাল্গুনী মনে মনে খুবই প্রভাবিত হয়। তাই সে এবার ঠিক করে সে কিছুতেই শাশুড়ি মায়ের সব কথা শুনবে না। পরের দিন থেকেই ফাল্গুনী নিজের মতো চলতে শুরু করে। সে একা একা বাড়ির বাইরে বেরিয়ে যায়, পাড়ার মহিলাদের সঙ্গে গল্পগুজব করে। এমনকি সে শাশুড়ি মাকে না বলে গুনগুনের সঙ্গে মাঝে মধ্যে শপিং করতেও চলে যায়। ফাল্গুনীর এরকম ব্যবহার দেখে রেনু দেবী ভীষণ অবাক হয়। বৌমা, তুমি কিন্তু ভীষণ বার বেড়েছ। তুমি আমার কোনো কথা শুনছো না কেন? পাড়ার মহিলাদের সঙ্গে মিশে তোমার ভীষণ অধঃপতন হয়েছে। এই জন্য আমি কারোর সঙ্গে তোমাকে মিশতে দিতাম না। তুমি বাড়ির কাজ সময় মতো করছো না, যখন ইচ্ছা তখন বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছ। এত সাহস তুমি পেলে কোথা থেকে? আমার অধঃপতন হয়নি, এতদিনে আমার চোখ খুলেছে। আপনি শাশুড়ি মা হিসেবে ভীষণ বাজে, ভীষণ খারাপ। এই পাড়ার অন্যান্য শাশুড়ি মায়েরা খুব ভালো, নিজেদের বৌমাকে কত ভালোবাসে। বিশেষ করে মালতী দেবী নিজের বৌমাকে চোখে চোখে হারায়। আর আপনি তো আমাকে দু চোখে দেখতেই পারেন না। যদি মালতী কাকিমা আমার শাশুড়ি মা হতো তাহলে খুবই ভালো হতো। আচ্ছা তাই তোমার মনে হয় আমি খুব খারাপ শাশুড়ি? সব সময় চোখে যেটা দেখা যায় সেটা সত্যি নাও হতে পারে বৌমা। আচ্ছা তুমি চলো আমার সঙ্গে, তোমাকে কিছু দেখানোর আছে। এই বলে রেনু দেবী তার বৌমাকে নিয়ে মালতী দেবীর বাড়িতে চলে যায়। তারা মালতী দেবীর বাড়ির জানালার পাশে বেশ কিছুক্ষণ চুপি চুপি দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তারা দেখতে পায়, বৌমা তুমি কেমন ভাবে ঘর মুছলে? সোফার নিচে এখনো তো ধুলো ময়লা পড়ে আছে। তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? ভালো করে মোছো। এবার যদি ঘর মোছার পর কোনো ধুলো ময়লা পড়ে থাকে তাহলে কিন্তু আগের দিনের মতো জিভ দিয়ে চেটে পরিষ্কার করাবো। ভালো করে চোখ দুটো খুলে ঘর বাড়ি পরিষ্কার করো,
তা না হলে এভাবে তোমার চুলের মুঠি একেবারে নেড়ে দেব, শয়তান মেয়ে। মা, আপনি বাড়ির মধ্যে আমার সঙ্গে এতটা বাজে ব্যবহার কেন করেন? যখনই আপনি বাড়ির বাইরে বেরোন তখনই তো আপনার রূপ একদম পাল্টে যায়। আপনি শুধুমাত্র সবাইকে দেখাতে চান যে আপনি একেবারে সেরা শাশুড়ি, কিন্তু আসলে এটা একেবারেই মিথ্যা। আপনি শুধুমাত্র নিজের স্ট্যান্ডার্ডিটি বজায় রাখার জন্য লোকজনের সামনে আমার সাথে ভালো ব্যবহার করেন, ভালো সাজার নাটক করেন, কিন্তু বাড়ির মধ্যে আপনি সবসময় আমার উপর অত্যাচার করেন। সেদিন ছাদে ফাল্গুনী ছিল বলে আপনি নিজে ছাদ পরিষ্কার করলেন, কিন্তু যখন কিছুক্ষণ পর আমি নিচে নেমে এসেছিলাম তখন ওই ফুলের টব ভাঙার জন্য আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন। প্রত্যেকদিন আমার সঙ্গে এরকমই ঘটে। এভাবেই ফাল্গুনী একে একে বলতে থাকে যে কিভাবে তার শাশুড়ি মা তার উপর অত্যাচার করে। আসলে মালতী দেবী ভীষণই কূটনৈতিক এবং রহস্যময়ী মহিলা ছিল। সে সবসময় সবার সামনে নিজেকে ভালো প্রমাণিত করার জন্য লোকজনের সামনে বৌমার সাথে খুব ভালো ব্যবহার করে থাকে, কিন্তু বাস্তবে সে তার বৌমাকে একেবারেই সহ্য করতে পারে না। সবসময় সে তার বৌমার উপর অত্যাচার করে। আজকে ফাল্গুনীর সামনে সমস্ত সত্যিটা চলে আসে। এমনকি প্রত্যেকদিন রেণু দেবী ফাল্গুনীকে নিয়ে মালতী দেবীর বাড়ির সামনে যায়, আর প্রত্যেকদিন ফাল্গুনী মালতী দেবীর বাড়ির দৃশ্য দেখে খুবই অবাক হয়। সে বুঝতে পারে আসলে মালতী দেবী কখনো ভালো মানুষ হতে পারে না। সে সবার চোখের আড়ালে গুনগুনের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, যার ফলে ফাল্গুনী নিজের ভুল বুঝতে পারে আর সে খুবই লজ্জিত হয়ে পড়ে। আশা করছি তোমাকে আর কোনো কিছু এক্সপ্লেন করতে হবে না। তুমি যদি পাড়ার মহিলাদের সঙ্গে মিশে বিগড়ে না যাও, সেই জন্যই আমি এতদিন পর্যন্ত কারোর সঙ্গে তোমাকে মিশতে দেইনি। আমি সব সময় তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি। এবার তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তোমাকে আর কোনো কিছুতে আমি বাধা দেব না। ফাল্গুনী নিজের ব্যবহারের জন্য শাশুড়ি মায়ের কাছে তখনই ক্ষমা চেয়ে নেয়। পরের দিন থেকে সে শাশুড়ি মায়ের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। সময়ের সাথে সাথে ফাল্গুনী বুঝতে পারে সত্যিই তার শাশুড়ি মা একেবারে নারকেলের মতো, অর্থাৎ তাকে দেখে যেমন রাগী মনে হয়, তার ব্যবহারও শক্ত এবং কঠোর হলেও তার মনটা খুবই নরম ছিল। সময়ের সাথে সাথে রেণু দেবীও কিছুটা নিজেকে পরিবর্তন করে নেয়। সে তার বৌমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে। এভাবেই খুব তাড়াতাড়ি ফাল্গুনী এবং তার শাশুড়ি মা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। ফাল্গুনী তার বাবা মা এবং এক ভাইয়ের সঙ্গে সোনপুর গ্রামে বাস করে। ফাল্গুনী খুবই চঞ্চল এবং দুষ্টু প্রকৃতির মেয়ে ছিল। এখন তার বয়স হলো মাত্র 10 বছর, আর তার ভাই রণজিতের বয়স হলো 8 বছর। একবার তার বাবা মা 2 ছেলে মেয়েকে মুভি দেখাতে নিয়ে যাবে বলে ঠিক করে। মালা তার 2 ছেলে মেয়েকে রেডি করাতে থাকে। রাজেশ আগেভাগেই টিকিট কাটার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় যেতে যেতে ঝমঝমে বৃষ্টিপাত শুরু হয়। তাদের বাড়ি থেকে সিনেমা হল অনেকটাই দূরে ছিল। প্রচন্ড বৃষ্টির মধ্যে রাজেশ সিনেমা হলে না গিয়ে পপকর্ন কিনে বাড়িতে নিয়ে আসে। কে গো, তুমি এসে গেছো? বৃষ্টি হচ্ছে তো আমরা যাব কিভাবে? এই বৃষ্টির মধ্যে ছেলে মেয়েদের নিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, সেই জন্যই তো চলে এলাম। তবে চাপ নেই, এই দেখো আমি পপকর্ন এনেছি। এই বৃষ্টির মধ্যে টিভিতে ভালো কোনো সিনেমা দেখি চলো, তাও আবার পপকর্ন খেতে খেতে। যাক, ভালো করেছো। তোমার ছেলে মেয়েরা তো পপকর্ন খাওয়ার জন্য লাফালাফি করছিল। মা, পপকর্ন খেতে খুব ভালো, আমাকে বেশি করে দাও। অনেক পপকর্ন খাবো আমি। আমি তো বড়, আমাকে বেশি করে দাও আর ভাইকে কম দেবে। না, আমাকে কম দেবে কেন মা? দুজনকে সমান সমান করে ভাগ করে দেবে। রাক্ষস সবসময় নিজে বেশি খাবে শুধু। আরে বাবা, ঠিক আছে, এত ঝামেলা করিস কেন তোরা? আমি দুজনকেই ভাগ করে দিচ্ছি, তোরাই খা, আমরা খাবো না। ফাল্গুনী এবং রণজিৎ 2 ভাই বোন খুবই খুশি মনে পপকর্ন খেতে থাকে। ফাল্গুনী জানালার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে পপকর্ন খাচ্ছিল। প্রথমবার, তাও আবার বৃষ্টির মধ্যে পপকর্ন খেতে ফাল্গুনীর খুব ভালো লেগেছিল। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন আকাশে মেঘ দেখে ফাল্গুনী তার বাবা মায়ের কাছে গিয়ে বলে, বাবা মা, আমাদের এখানে একটা মেলা বসেছে। আমার সব বন্ধুরা মেলায় ঘুরতে যাচ্ছে, আমিও মেলায় যাব, আমাকেও মেলায় নিয়ে চলো। মেলায়? এই বর্ষাকালে মেলায় যাবি তুই? দেখছিস না আকাশে ঘন মেঘ করেছে, যখন তখন খুব জোরে বৃষ্টি আসতে পারে। আজকে মেলায় যাওয়া হবে না, অন্যদিন যাব।
না, আমি আজকেই মেলায় যাব, আর বৃষ্টি আসবে না। দেখো তোমরা, আমি বলছি তো বৃষ্টি আসবে না। মেলায় যেতে যেতে বৃষ্টি এলে আমরা বাড়ি ফিরে আসব। ও বাবা, চলো না। ফাল্গুনি খুব জেদ করায় তার বাবা মা ফাল্গুনি এবং তার ভাইকে মেলায় নিয়ে যায়। মেলায় গিয়ে ফাল্গুনি একটা পপকর্নের দোকান দেখতে পায়। সে তার বাবা মাকে পপকর্ন কিনে দিতে বলে। এই নে ধর পপকর্ন, আর এখন খাবি না কিন্তু, বাড়ি গিয়ে খাবি। রাস্তায় যেতে যেতে পপকর্ন খেতে পারবি না। চল এবার। ফাল্গুনি তার বাবা মায়ের সঙ্গে যেতে যেতে বলে, বাবা মা, তোমরা এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। ফাল্গুনি এই বলে ওই পপকর্নওয়ালার কাছে আসে, যার কাছ থেকে তারা কিছুক্ষণ আগেই পপকর্ন কিনেছিল। কিছুটা দূর থেকেই তার বাবা মা তাকে লক্ষ্য করছিল। ফাল্গুনি পপকর্নওয়ালাকে এসে বলে, কাকু কাকু, তোমার কোনো ছেলে আছে? কেন বলো তো মা, আমার ছেলে আছে কিনা তুমি জিজ্ঞাসা করছো কেন? আমার আছে তো ছেলে। বাহ, খুব ভালো হয়েছে। আমি তোমার ছেলের সঙ্গে বিয়ে করতে চাই। আমি যখন বড় হব তখন তোমার ছেলেকে বিয়ে করব। পপকর্নওয়ালা ফাল্গুনির মুখে এরকম কথা শুনে খুবই অবাক হয়। সে কি, তুমি আমার ছেলেকে বিয়ে করবে কেন? তুমি এত কম বয়সে বিয়ে করার জন্য এরকম করছো? কিন্তু আমি তো আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে পারবো না মা, কারণ আমার ছেলে খুব ছোট্ট, ওর বয়স তো মাত্র 6 মাস। তাতে কি হয়েছে? ছোট তাতে কি হবে? কোনো ব্যাপার নয়, আমি তোমার ছেলেকেই বিয়ে করব, আর তোমার কাছ থেকে সব সময় ফ্রিতে পপকর্ন খাবো। বয়স দেখে তো কোনো লাভ নেই, আমি তো শুধু পপকর্নের কথাই ভেবেছি। ফাল্গুনির বাবা মা ফাল্গুনির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনছিল। তাদের ছোট্ট মেয়ের মুখে এরকম কথা শুনে তারাও ভীষণ পরিমাণে অবাক হয়। ফাল্গুনি, কি হচ্ছে এগুলো? তোমার এখন বয়স কত হয়েছে তুমি বিয়ে করবে বলে ভাবছো? পপকর্ন খাওয়ার জন্য তুমি পপকর্নওয়ালার ছেলের সঙ্গে বিয়ে করার কথা ভাবছো? কোথা থেকে আসে এইসব বুদ্ধিগুলো তোমার মাথায়? তুমি কি এই জন্য মেলায় আসার কথা বলছিলে? চলো আজকে বাড়ি চলো, তোমার হবে। সত্যি তোমার মেয়েকে আর বাইরে ঘাটে নিয়ে আসা যাবে না, সবার সামনে মান সম্মান ডুবিয়ে দেবে। দাদা, আপনি কিছু মনে করবেন না, আমার মেয়েটা আসলে একটু দুষ্টুমি করছিল। হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নেমে আসে এবং ফাল্গুনি মনে মনে খুবই আনন্দ পায়। ফাল্গুনির উপর রাগ করে তার বাবা মা তাকে বাড়িতে নিয়ে চলে আসে। বাড়িতে নিয়ে আসার পর তার বাবা মা তাকে খুব বকাবকি করতে থাকে, কিন্তু ফাল্গুনি তখনও পপকর্ন খেতেই ব্যস্ত ছিল। তার বাবা মায়ের কোনো কথাই সে পাত্তা দিচ্ছিল না। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। বর্ষাকালে পপকর্ন খাওয়া ফাল্গুনির অভ্যাসে পরিণত হয়েছিল। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। ফাল্গুনি বড় হয়ে ওঠে। একদিন ফাল্গুনি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করে বৃষ্টি নেমে আসে। ফাল্গুনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ে। তখন তার কাছে সবুজ নামে একটি ছেলে আসে। সবুজ ফাল্গুনিদের কলেজেই পড়তো। সে ফাল্গুনি থেকে 2 বছরের সিনিয়র ছিল। ফাল্গুনি, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি রাগ করবে না তো? কি বলবে তাড়াতাড়ি বলো। রাগ করব কি করব না সেটা আমি পরে ভাববো। এমনিতেই আমি খুব রেগে আছি। আমি আমার পার্সটা হারিয়ে ফেলেছি। এই বৃষ্টির মধ্যে পার্সটা হারানো ছিল। এই বৃষ্টিতে আমার টাকার চেয়ে খুব দরকার পড়ে। কেন ফাল্গুনি, বৃষ্টির মধ্যে টাকার দরকার বলতে কি করবে তুমি টাকা নিয়ে? ওফো, যাই করি না কেন তোমার তাতে কি? বললাম না আমি রেগে আছি। কি বলবে তাড়াতাড়ি বলো, আর এখান থেকে কেটে পড়ো। ফাল্গুনি, আমি আসলে তোমাকে খুব পছন্দ করি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি এখন ভাবতেই পারো যে আমি তো এখনো পড়াশোনা করছি, আমি তোমাকে বিয়ে করে কিভাবে সুখে রাখবো। তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি যে পড়াশোনা করার পর আমি আমার বাবার সঙ্গে ব্যবসা সামলাবো, আর আশা করছি তোমার বাবা মা নিশ্চয়ই মেনে নেবেন। আরে আরে, আমার বাবা মা মানবে কিনা দূরের কথা, আগে আমি মানতে পারবো কিনা সেটা তো দেখি। আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আমি যখন যেটা খেতে চাইবো তোমাকে সেটা তখনই খাওয়াতে হবে। বলো পারবে কিনা? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। কেন পারবো না? তুমি শুধু কি খাবে বলো, আমি এখনই কিনে দিচ্ছি। আমি যেটা খাবো সেটা এখানে নেই। আমার বৃষ্টিতে পপকর্ন খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার পার্সটা হারিয়ে যাওয়ায় আমি পপকর্ন কিনতে পারছিলাম না। ওহ, এই ব্যাপার। চলো আমার সঙ্গে, কিছুটা দূরেই একটা দোকান আছে, ওখানে পপকর্ন পাওয়া যায়। আমি পপকর্ন কিনে তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিচ্ছি। এবার তুমি খুশি তো? সবুজের কথা শুনে ফাল্গুনি খুবই খুশি হয় এবং সে সবুজের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়।
সবুজ একটা দোকান থেকে পপকর্ন কিনে সেটা প্যাকেটে ভালো করে প্যাক করে দেয়। চলো ফাল্গুনি, পপকর্ন নেওয়া হয়ে গেছে, এবার গাড়িতে উঠে পড়ো। সবুজের হাত থেকে পপকর্ন নিয়ে ফাল্গুনি তার গাড়িতে উঠে বসে। বাড়ি যাওয়া পর্যন্ত ফাল্গুনি অপেক্ষা করতে পারছিল না। সবুজ, তুমি কিছু মনে করো না, আমি এখনই পপকর্ন খাবো। বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর বাড়ি গিয়ে যদি দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে তখন আমি পপকর্ন খেতেও পারবো না। তো বৃষ্টি ছাড়া এমনি এমনি পপকর্ন খেতে আমার একদম ভালো লাগে না। অনেকে আছে যেমন পপকর্ন ছাড়া মুভি দেখতে পারে না, আমিও তেমন বৃষ্টি ছাড়া পপকর্ন খেতে পারি না। এই বলে ফাল্গুনি পপকর্ন খাওয়া শুরু করে দেয়। ফাল্গুনি এখনই তার এবং সবুজের সম্পর্কের ব্যাপারে বাড়িতে কিছু জানায় না, কারণ সে ভেবে রেখেছিল তার পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে বাড়িতে জানাবে। কিছুদিন পর ফাল্গুনি আবার সবুজের সঙ্গে ঘুরতে যায়। আকাশে ঘন মেঘ করে থাকায় ফাল্গুনি বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে। ফাল্গুনি সবুজকে নিয়ে রাস্তার ধারে একটি পপকর্নের দোকানের সামনে দাঁড়িয়েছিল। আরে ফাল্গুনি, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কখন বৃষ্টি আসবে আর তখন তুমি পপকর্ন কিনবে? আচ্ছা, আমরা পপকর্ন কিনে তারপর তো অন্য কোথাও গিয়ে বসতে পারি, বৃষ্টি এলে তখন না হয় খাওয়া হবে। তোমার তো দেখছি একটু ধৈর্য নেই। ঠিক আছে, পপকর্ন কেনো, তারপর অন্য কোথাও গিয়ে বসবো। সবুজ পপকর্ন কিনে ফাল্গুনির হাতে দেয়। তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে এবং ফাল্গুনির হাতের পপকর্নগুলো ভিজে যায়। এই যা, হঠাৎ বৃষ্টি চলে এলো যে। ফাল্গুনি, পপকর্নগুলো তো ভিজে গেল। এই নরম পপকর্ন তুমি খেতে পারবে না। এক কাজ করো, এই পপকর্নগুলো ফেলে দাও, আমি তোমার জন্য আবারও পপকর্ন নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। কি, এতগুলো পপকর্ন আমি ফেলে দেব? না, কিছুতেই নয়। পপকর্ন আমার ফেভারিট খাবার, আমি কিছুতেই পপকর্ন নষ্ট করতে পারবো না। এক কাজ করি। সবুজ, ঠিক আছে, তুমি যাও, পপকর্ন কিনে নিয়ে এসো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। সবুজ আবার পপকর্ন কিনতে চায়। সেই সুযোগে ফাল্গুনি বৃষ্টিতে ভিজে যাওয়া নরম পপকর্নগুলো তার ব্যাগের মধ্যে ভরে নেয়। কিছুক্ষণ পর সবুজ আবার পপকর্ন কিনে নিয়ে আসে। ফাল্গুনি খুব মজা করে পপকর্ন খেয়ে বাড়ি চলে আসে। সে বাড়িতে এসে বৃষ্টিতে ভিজে যাওয়া নরম পপকর্নগুলো ওভেনে দিয়ে গরম করে এবং সেই পপকর্নগুলো মজা করে খেয়ে নেয়। এতগুলো পপকর্ন নষ্ট করতে বুঝি গায়ে লাগে না? যাক, আজকে আমার পপকর্ন খেয়ে পেট ভরে গেছে। আজকে রাতে আর কিচ্ছু খাবো না, যাই গিয়ে শুয়ে পড়ি। হে উপরওয়ালা, যেন কালকেও এরকমই বৃষ্টি পড়ে, আগামী কালও যেন আমি আজকের মতো পপকর্ন খেতে পারি। এই বলে ফাল্গুনি ঘুমিয়ে পড়ে। যেদিন যেদিন বৃষ্টি পড়তো সে তখনই সবুজকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলতো। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। ফাল্গুনি তার বাড়িতে সবুজ এবং তার সম্পর্কের ব্যাপারে জানায়। ফাল্গুনির বাবা মা সবুজকে জামাই হিসেবে খুব পছন্দ করে এবং তাদের দুজনের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর বেশ ভালোই ভালোই ফাল্গুনি জীবন অতিবাহিত করতে থাকে। দেখতে দেখতে ফাল্গুনি গর্ভবতী হয়। সে একটি সুন্দর ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। ফাল্গুনি তার মেয়ের নাম রাখে পপি। দেখতে দেখতে পপি 1 বছরের হয়ে যায়। একদিন ফাল্গুনি পপকর্ন খাচ্ছিল। সেই সময় পপি তাকে খুব বিরক্ত করছিল, অর্থাৎ সে খুব কান্নাকাটি করছিল। ওরে বাবারে, আমার সোনা মেয়েটার কি হয়েছে? সোনা মেয়েটা এত কাঁদে কেন? কি হয়েছে তোমার? মাম্মা পপকর্ন খাচ্ছে আর তুমি মাম্মাকে বিরক্ত করছো? এমন করে না আমার সোনা মা, আমাকে পপকর্ন খেতে দাও। তুমি পপকর্ন খাবে? তোমার তো ছোট ছোট দাঁত উঠেছে, ছোট ছোট দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে পপকর্ন খাবে তুমি? এই নাও, হা করো দেখি, তুমিও পপকর্ন খাও। এই বলে ফাল্গুনি পপির মুখে কয়েকটা পপকর্ন দিয়ে দেয়। পপি খুবই ছোট হওয়ায় সে পপকর্ন চিবিয়ে খেতে পারে না এবং তার গলায় পপকর্ন আটকে যায়। বাচ্চা মেয়ে পপি কিছু বলতে না পেরে শুধু চিৎকার করে কেঁদেই চলেছিল। ফাল্গুনি খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে তার শাশুড়ি মাকে ডাকে। কি হয়েছেটা কি? পপি এরকম করছে কেন? বৌমা, তুমি কি করেছো? সত্যি করে বলো তো, কি করেছো তুমি? এর গলায় কি কিছু আটকে গেছে? এরকম করছে কেন? দেখি তো, পিঠে একটু ঠোকা দিয়ে দাও, দাও আমার কাছে দাও। মা, আমি পপকর্ন খাচ্ছিলাম আর পপি পপকর্ন খাবে বলে খুব কান্নাকাটি করছিল, তাই আমি ওর মুখে কয়েকটা পপকর্ন দিয়েছি। মনে হচ্ছে ওর পপকর্ন গলায় আটকে গেছে।
এখন আর কেঁদে কি হবে? তোমার মাথায় দেখছি একটু বুদ্ধি নেই। এখন আর কান্নাকাটি করার সময় নেই, চলো তাড়াতাড়ি হসপিটালে চলো। পাপিয়া দেবী ও ফাল্গুনী তাড়াতাড়ি করে পপিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সঙ্গে সঙ্গে পপিকে অ্যাডমিট করে নেয়। পপির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার অনেক চেষ্টা করার পরও পপকর্ন গলা থেকে নামাতে না পারায় শেষ পর্যন্ত মেশিনের সাহায্যে বাচ্চা মেয়ে পপির গলা থেকে পপকর্ন বের করা হয়েছিল। ডাক্তার ফাল্গুনী এবং তার পরিবারকে খুবই বকাবকি করে। বাচ্চা মেয়ে পপির ওপর এরকম একটা বড় ধরনের ধকল যাওয়ায় সে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। পপিকে বাড়িতে নিয়ে আসার পর ফাল্গুনীকে তার পরিবারের সকলে খুব বকাবকি করে। ফাল্গুনী তার ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এত বড় কিছু হয়ে যাবে। আমি আর কখনোই পপকর্ন নিয়ে পাগলামি করব না। ফাল্গুনীকে সবাই ক্ষমা করে দেয়। ফাল্গুনী সেদিনের পর থেকে বৃষ্টিতে পপকর্ন খাওয়ার পরিমাণ কমিয়ে দেয় এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।